তেভাগা আন্দোলন বাংলার কৃষক ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়। শোষিত বাঘ চাষি বা বর্গাদারদের ন্যায্য অধিকার আদায়ের এই লড়াই, মাটির সঙ্গে যুদ্ধ করা মানুষের আত্মমর্যাদা ও ঐক্যের প্রতীক হয়ে উঠেছিল। সুন্দরবনের গভীর জঙ্গল থেকে উত্তরবঙ্গের সবুজ ধানক্ষেত পর্যন্ত এর ঢেউ ছড়িয়ে পড়েছিল। আজ সেই ঐতিহাসিক তেভাগা আন্দোলন নিয়ে কিছু কথা বলব। ব্রিটিশ আমলে চিরস্থায়ী বন্দোবস্ত প্রথার ফলে বাংলার জমিদার ও জুতদারদের হাতে চলে যায়। এই বাঘ চাষিরা নিজের শ্রম, বীজ, সার ও পরিশ্রম দিয়ে ধান ফলাতেন, কিন্তু উৎপন্ন ফসলের অর্ধেক জুতদারকে দিতে বাধ্য হতেন। এছাড়া নানা অতিরিক্ত কর এবং সুদের ঋণে কৃষকরা নিঃস্ব হয়ে পড়তেন। 1938 সালে বাংলায় সরকার ফ্লাউড কমিশন গঠন করে। কমিশনের চূড়ান্ত রিপোর্ট 1940 সালের 21শে মার্চ পেশ করা হয়। এতে সুপারিশ করা হয় যে জোটদারদের অংশ 1/3 বেশি হওয়া উচিত না, অর্থাৎ চাষি পাবেন 2/3। এই সুপারিশ কৃষকদের মনে আশার সঞ্চার করেছে। নিখিল ভারত কৃষক সভা এবং বাংলা প্রাদেশিক কৃষক সভার নেতৃত্বে কমিউনিস্ট পার্টি এই দাবিকে সংগঠিত করে। 1943 এর দুর্ভিক্ষের পরবর্তী অবস্থা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব এবং সাম্প্রদায়িক উত্তেজনার মধ্যেও কৃষকরা ঐক্যবদ্ধ থাকে। 1946 সালের সেপ্টেম্বর মাসে বাংলা প্রাদেশিক কৃষক সভা আনুষ্ঠানিকভাবে তেভাগা আন্দোলন শুরু করার সিদ্ধান্ত নেয়। ডিসেম্বর থেকে আন্দোলন বাস্তবে শুরু হয়। তেভাগা শব্দের অর্থ 3 ভাগ। উৎপন্ন ফসলের 3 ভাগের 2 ভাগ চাষির, 1 ভাগ জমির মালিকের। প্রধান স্লোগানগুলি ছিল এরকম: আধা নয়, তেভাগা চাই, নিজ খোলানে ধান তোলো, জান দিব তো ধান দেব না, লাঙ্গল যার জমি তার। এই স্লোগানটা ওই সময় প্রধান স্লোগানই ছিল এরকম। আন্দোলনের প্রথমে উত্তরবঙ্গে দিনাজপুর বা রংপুর, জলপাইগুড়ি, রাজশাহী, মালদহ তীব্র আকার ধারণ করেছিল। এই অঞ্চলটা প্রথমে উত্তরবঙ্গে ছড়িয়ে পড়েছিল, পরে ছড়িয়ে পড়ে 19টি জেলায়: দিনাজপুর, রংপুর, পাবনা, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, যশোর, ফরিদপুর, বগুড়া, চট্টগ্রাম, মেদিনীপুর, 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, বাঁকুড়া, বীরভূম ইত্যাদি এলাকায় ছড়িয়ে পড়ে আন্দোলনটা। সুন্দরবন অঞ্চলেও কাকদ্বীপ, নামখানা, সোনারপুর, ভাঙর এই অঞ্চলটা, অর্থাৎ সুন্দরবনের এই অঞ্চলটার ভিতরেও
এই আন্দোলনের প্রভাবটা পরিলক্ষিত হয়। কৃষকরা জোরদারদের খামারের পরিবর্তে নিজেদের খোলানে ধান তুলতে শুরু করেন এবং ফসল ভাগ করে নেন। হিন্দু, মুসলমান, সাঁওতাল, ওরাও, হাসদা, রাজবংশী প্রভৃতি যে ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলো ছিল, সকলে একসঙ্গে তখন লড়াই করে। এই যে আদিবাসী গেলা ছিল, আবার বলি যে হিন্দু, মুসলমান, ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা ছিল, যত ছিল, সবাই একসঙ্গে তখন লড়াই শুরু করেছিল। এটি ছিল সাম্প্রদায়িকতার বিরুদ্ধে অনন্য ঐক্যের ধারণ। মানুষ যে সম্প্রীতির মানুষ ছিল, ওই আন্দোলনগুলি থেকে আমরা আসলে পাই। ওই আন্দোলন থেকে আমরা লক্ষ্য করি ইতিহাস থেকে, তখন এই বিভক্তি জিনিসটাই তখন ছিল না, সাম্প্রদায়িক সম্প্রীতি ছিল ওই সময়। ওই আন্দোলনগুলির ইতিহাস পড়লে আমরা বুঝতে পারি বা জানতে পারি ইতিহাস থেকে কীরকম কীরকম ঐক্যবদ্ধ ছিল তারা। মহিলাদের অংশগ্রহণও ছিল ব্যাপক। তারা নারী বাহিনী গঠন করে তার সক্রিয়ভাবে বিদ্রোহে অংশগ্রহণ করত। এর কিছু প্রধান নেতৃত্ব আছে, লক্ষ্য করা যায় ইতিহাস থেকে, যে হাজী মোহাম্মদ দানেশ তেবাগা আন্দোলনের প্রাণপুরুষ বা জনক হিসেবে পরিচিত। চারু মজুমদার, কংসারী হালদার, মণি সিংহ, সুনীল সেন, ইলামিত্র, গুরুদাস তালুকদার, তারপরে হচ্ছে রূপনারায়ণ রায়, অজিত বসু, বিষ্ণু চট্টোপাধ্যায়, এই সমস্ত মানুষ ইতিহাস থেকে পাওয়া যায়। তারা নেতৃত্বে ছিলেন বা অগ্রগামী ভূমিকা পালন করেছিলেন। কমিউনিস্ট পার্টির নেতৃত্বে কৃষক সভা এই আন্দোলনকে আরও সুসংগঠিত করেছিল। ময়মনসিংহ অঞ্চলে টঙ্ক আন্দোলন, হাজং সম্প্রদায়ের নেতৃত্বেও ছিল এই জায়গায়। ময়মনসিংহ অঞ্চলে বললাম টঙ্ক আন্দোলন তেবাগা আদর্শের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত ছিল। মণি সিংহ এখানকার অন্যতম নেতা তেবাগা। তারপরে আরও যদি কিছু ইতিহাস থেকে লক্ষ্য করা যায়, 1947 সালের 4 জানুয়ারি দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার তালপুকুর বাজিতপুরে পুলিশের গুলিতে প্রথম শহীদ হন সমীর উদ্দিন ও শিবরাম মাঝি। এই 4 জানুয়ারি 1947 সালে এই দিনাজপুরের চিলির বন্দরে পুলিশের গুলিতে এই একজন মুসলমান এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর এই 2জন মানুষ পুলিশের গুলিতে প্রথম শহীদ হন। 20 ফেব্রুয়ারি 1947 সালের দিকে ইতিহাস যদি আমরা পাই, সেটা দেখি যে বালুরঘাটের কাছে খাপুর বা খানপুর, বালুরঘাটের কাছে গ্রামে খানপুরে গ্রামে পুলিশের গুলিতে 22 জন শহীদ হন। কিছু কিছু ক্ষেত্রে পাওয়া যায় এখানে 25 জন বলা হয়েছে। ইতিহাসের অনেক জায়গায় 25 জনের কথা বলা হয়েছে। এদের মধ্যে যশোদা রানী সরকার, চিয়ার সাই শেখ সহ অনেকে ছিলেন। রানী সংকল, নাচুল এবং অন্যান্য এলাকায় সংঘর্ষ ঘটে। মোট শহীদের সংখ্যা বিভিন্ন সূত্রে 70 থেকে 132 জনের মতো বিভিন্ন ইতিহাস থেকে পাওয়া যায়। হাজার হাজার কৃষক তখন গ্রেপ্তার হন। পুলিশ
বারের বেশি তখন গুলি চালায় এবং নারী নির্যাতনের ঘটনাও তখন ঘটে। ইতিহাস আসলে আমাদের যে আজকের অবস্থান থেকে লক্ষ্য করলে দেখা যায় সংগ্রাম, অধিকার আন্দোলন, অধিকার আদায়ের অধিকারের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দেওয়া, এরকম অবস্থার পরিপ্রেক্ষিতে বর্তমান এই যে আমরা অবস্থান করছি, তাদের আত্মত্যাগ এর বিনিময়ে, তাদের ত্যাগ তিতিক্ষা সংগ্রামের বিনিময়ে আজকে আমরা এই মাটিতে অবস্থান করি, মাটিতে বিচরণ করি। ইতিহাস অত্যন্ত কঠিন এবং অত্যন্ত হৃদয় বিদারক। আগে নিজের অধিকার আদায়ের জন্য, খাবারের জন্য, দানের জন্য, নিজের অস্তিত্বের জন্য। এরপরে আমরা আরও যদি লক্ষ্য করি যে 1947 সালের 22 জানুয়ারি মুসলিম লীগ সরকারের মুখ্যমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নেতৃত্বে বেঙ্গল বাগদার্স টেম্পোরারি রেগুলেশন বিল, বেঙ্গল টেম্পোরারি রেগুলেশন বিলটা গেজেটে প্রকাশিত হয়। এটি আন্দোলনের একটি বড় তাৎক্ষণিক বিজয় ছিল, যদিও যোদ্ধাদের চাপে এবং দেশ বিভাগের পরিপ্রেক্ষিতে বিলটি পুরোপুরি তখন কার্যকর হতে দেরি হয়। তখন মূল তেভাগা আন্দোলনের তীব্র পর্যায়টা ছিল 1946 সালের ডিসেম্বর থেকে 1947 সালের মার্চ এপ্রিল পর্যন্ত চলে, প্রায় 4 থেকে 5 মাস। দেশ বিভাগ 1947 এই আন্দোলনকে ব্যাপকভাবে প্রভাবিত করে। তবে কিছু এলাকায়, বিশেষ করে 24 পরগনার প্রভাব 1948 থেকে 1950 সাল ব্যাপী অব্যাহত ছিল। এটা ইলা মিত্রের নেতৃত্বে রাজশাহীর নাচল বিদ্রোহ মূল আন্দোলনের স্তিমিত হওয়ার পর 1949 থেকে 1950 সালে চূড়ান্ত রূপ নেয়। এটি তেভাগা আন্দোলনের একটি শক্তিশালী দ্বিতীয় পর্যায় হিসাবে বলা যায়, বা দ্বিতীয় পর্যায় হিসেবে পরিচিত ছিল। এটা 1950 সালের জানুয়ারিতে পুলিশ ও সেনাবাহিনীর দমন অভিযান দমিত হয়। আন্দোলন পুরোপুরি সফল না হলেও এর ফলে বর্গাদারি আইন 1950 বর্গাদারি আইন প্রণীত হয়, যাতে চাষির অংশ 2/3 স্বীকৃতি পায়। এটি পরবর্তীকালে পশ্চিমবঙ্গে জমিদারি উচ্ছেদ এবং অপারেশন বর্গা পথ প্রশস্ত করে হাজার হাজার একর জমি ভূমিহীনদের মধ্যে তখন বিতরণ করা হয় এই আইন প্রণয়নের ফলে। পূর্ব বাংলার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখা যায় এর প্রভাবে 1950 সালে পূর্ববঙ্গ জমিদারি দখল ও প্রজাস্বত্ব আইন পাশ হয়ে যায়। পরবর্তীতে জমিদারি প্রথা বিলোপ করে এবং কৃষকদের সরাসরি সরকারের অধীনে আনে কৃষকদেরকে। তেভাগা আন্দোলনের ফসল হিসেবে প্রথম বর্গা চাষী আইন হয়েছিল 1950 সালে, আর বাংলাদেশের আধুনিক ও চূড়ান্ত রূপ কার্যকর হয় 1984 সালে। তেভাগা শুধু ফসল ভাগের লড়াই ছিল না, এটি ছিল শ্রেণী শোষণের বিরুদ্ধে কৃষকের আত্মমর্যাদার লড়াই। ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে ঐক্যের প্রতীক এই আন্দোলনটা ছিল। আজও বাংলার কৃষক আন্দোলনের ইতিহাসে একটি সবচেয়ে অনুপ্রেরণাদায়ক অধ্যায় এই তেভাগা আন্দোলন। তেভাগার চেতনা ভুলি নাই, ভুলব না, এই স্লোগান আজও হৃদয়ে
বেজে ওঠে। এই লড়াই আমাদের শেখায় যে ঐক্যবদ্ধ প্রতিরোধের মাধ্যমে শোষণের শৃঙ্খল ভাঙ্গা সম্ভব। যদিও পথ কণ্টকাকীর্ণ, বাংলার মাটি ও মানুষের ইতিহাস তেভাগা আন্দোলন বা তেভাগার ইতিহাস চিরকাল অমর হয়ে থাকবে। উপরের যে তথ্যগুলি কথা বললাম তা বিভিন্ন ঐতিহাসিক সূত্রের ভিত্তিতে যাচাই করে নিয়ে বললাম। সংখ্যা ও তারিখের কিছু সামান্য ভিন্নতা লক্ষ্য করা যায় বিভিন্ন বইতে বা বিভিন্ন উৎস থেকেও। তবে মূল ঘটনা হচ্ছে তেভাগা আন্দোলন একটি কৃষকের অধিকার আদায়ের আন্দোলন, অধিকার আদায়ের ঘটনা প্রবাহ। এই ইতিহাস আমাদের এইটাই শিক্ষা দেয়। উপরের তথ্যগুলি ভিত্তি যত দূর সম্ভব ইতিহাস থেকে সঠিক নেওয়ার নিয়ে কথা বলার চেষ্টা করেছি। ভিন্নতা কিছু বিভিন্ন বইয়ে থাকলে থাকতেও পারে সংখ্যা তারিখের, তবে মূল ঘটনা সম্পূর্ণই বিভিন্ন উৎস থেকে নেওয়া তথ্য একই বা অপরিবর্তিত ঘটনাগুলো একই রকম। তেভাগা আন্দোলন শেখায় যে অধিকার কেউ হাতে তুলে দেয় না, ছিনিয়ে নিতে হয় অধিকার। নিজের প্রাপ্যটুকু বুঝে নেওয়া লড়াই যারা ভুলে গেছে তাদের ঘুম ভাঙানোর জন্য তেভাগা এক চরম হুঙ্কার বলা যায়। তেভাগা আন্দোলন সম্পর্কে আজ এ পর্যন্তই।